গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে খুব অদ্ভুত একটা টপিক পড়ব আমরা। টপিকটা হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিবর্তন। ভারতে লৌহ ইস্পাত যুগের ইতিহাস খুব একটা নূতন নয়। শোনা যায়, বলে না, কবে কোন প্রাচীন অতীতে অন্ধকার মাতৃগর্ভ হতে সূর্যহারা অরণ্যের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেলে আমাকে। সেরকম আর কি। সেই অন্ধকার মাতৃগর্ভ থেকে যেদিন ভারতভূম জন্মালো, ঠিক তখনই নাকি ভারতে লৌহ আবিষ্কার হয়ে গেছিল। হঠাৎ একদিন আদিম মানুষ ঘুরে বেড়াচ্ছে বনে জঙ্গলে, সেখান থেকে তামার আবিষ্কার হলো। আগুন জ্বালতে শেখার পর লোহা আবিষ্কারও হয়ে গেল সেইভাবে। ভারতে লোহা এতটাই উন্নতভাবে তৈরি করা হতো, প্রাচীন যুগে ভারতীয় লোহা মধ্যপ্রাচ্যের পথ ধরে যখন ইউরোপে যেত, তখন সেই লোহার চাহিদা কিন্তু বিপুল ছিল, ব্যাপক লোহার চাহিদা ছিল। তারপর কালে কালে বলা হয় আমার দেশে বহু রাজা বহু নৃপতির তলোয়ার ঝলসেছে। সে তলোয়ার তো এমনি এমনি ঝলসায়নি। এদেশের লোহা, এদেশের মাটির যে গুণ, তা ঝলসাতে বাধ্য করেছে। এদেশের লৌহ ইস্পাত ঝলসাতে বাধ্য করেছে তলোয়ারকে। বলা হয় ভালো তলোয়ার যদি হাতে পড়ে, অতি আনাড়িও নাকি তলোয়ারবাজ হয়ে ওঠে। আমি যে জায়গায় বড় হয়েছি, ছোটবেলা থেকে যে জায়গায় বড় হয়েছি, তার পাশ থেকেই গেছে NH-47। এখন যদিও নাম পরিবর্তন হয়ে গেছে। আমাদের ছোটবেলায় হাইওয়ের নাম ছিল NH-47, ন্যাশনাল হাইওয়ে 47। কেউ বলতো দিল্লি রোড। লোহামাটি জিনিসটা বেশ পরিচিত আমাদের কাছে। লোহামাটি আসে, লোহামাটি থেকে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোতে চলে যায়। ভারতে লোহার আকরিক যেগুলো পাওয়া যায়, মূলত লোহামাটি রূপেই লোহার আকরিক পাওয়া যায়, যেগুলোর নামও তোমাদের প্রত্যেকের জানা। তো বিদেশ থেকেও ভারত লোহামাটি আমদানি করে। তো সেই ইতিহাসের গল্প সে তো সারা জীবন হবেই। আজকে আমরা একটুখানি দেখে নেব টু দ্য পয়েন্ট আকারে কতটুকু পড়া দরকার, বা আমরা কতটুকু সেটার পড়তে পেরেছি। ভারতে স্বাধীনোত্তরকালে, স্বাধীনতা পরবর্তী সময়ে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের দিকে প্রথম মনোনিবেশ করা হয় কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে। তোমরা প্রত্যেকেই জানো 1948 সালে ভারতের প্রথম শিল্পনীতি ঘোষিত হলো। 3 বছর পর, অর্থাৎ 1951 সালে, যখন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, তোমরা প্রত্যেকে জানো যে 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা ভারত নিয়েছে পূর্বতন সোভিয়েত দেশ থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়নের যে সাফল্য সেটা দেখে মোটামুটি সংসদে জরুরি ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য একটা রিপোর্ট পেশ করে পণ্ডিত জওহরলাল নেহেরু, তৎকালীন প্রধানমন্ত্রী। তারপর 1951 সাল থেকে, অর্থাৎ প্রথম ভোট যখন হলো তারও আগে থেকে, প্রথমবার ভারতবর্ষে লোকসভা নির্বাচন হয়েছিল 1952, তারও আগে থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো এবং তার সঙ্গে সঙ্গে ভারতের শিল্পনীতি কার্যকর করা হলো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালেই, অর্থাৎ যখন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে ঠিক সেই সময়েই ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার, আচ্ছা ক্লিয়ারলি অডিবল কিনা একটু বলো। Makes you am clearly audible. Makes you am clearly audible.
ক্লিয়ারলি অডিবল? ওকে। কত নম্বর পেজ মানে এটা না স্টাডি মেটেরিয়ালে বোধহয় নেই। জাস্ট এ মিনিট, 1 মিনিট সময় নিচ্ছি। ওকে, আচ্ছা একটুখানি শোনো। তাহলে কি বললাম, যে যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হলো, ঠিক তখনই তার মাঝামাঝি একটা সময়ে পণ্ডিত জওহরলাল নেহেরু, মানে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য একটি মডেল তৈরি করার দায়িত্ব দিলেন ভারতে পরিসংখ্যানের জনক বলে যিনি পরিচিত, প্রশান্তচন্দ্র মহালানোবিশকে। তিনি প্রথমে একটি মডেল তৈরি করে দিয়েছিলেন, তবে পণ্ডিত নেহেরুর সেটা পছন্দ না হওয়ায় আবারও তিনি সেটা ফেরত পাঠান। মহালানোবিশ আবারও অনেক পরিশ্রম করে, অনেক স্যাম্পল সার্ভে করে নতুন একটি মডেল বানান, যেটাকে নেহেরু মহালানোবিশ মডেল বলা হয়, যেটার ওপর বেস করে ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয় ইন দ্য ইয়ার 1956, 1956 সালে। এই 1956 সালের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে কিন্তু ভারতে ভারী শিল্প তৈরিতে মনোনিবেশ করা হয় এবং ভারতবর্ষে ভারী শিল্প কিভাবে স্থাপিত হবে তার একটি রূপরেখা তৈরি করা হয়। এবং এরই সুফল হিসেবে আমরা এতগুলো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভারতবর্ষে দেখতে পাই, এর নীতিগত সুফল হিসেবে দেখতে পাই, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের ক্লাসে মোটামুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো কীভাবে পরিচালিত হয়, কোথা থেকে লৌহ আসে, কোথা থেকে কয়লা আসে, মানে কমন যে কোয়েশ্চেন্সগুলো তোমরা ফেস করো এক্সাম দিতে গিয়ে, সেটা একটুখানি আমরা দেখব। ভারতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের মধ্যে প্রধান যে নামটা প্রথমেই আসে সেটির নাম হচ্ছে বার্নপুর, হিলাপুর, কুলটি। আমরা ইস্কো বলে চিনি, ইস্কো মিন্স ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পশ্চিমবঙ্গে আসানসোল রয়েছে, আসানসোল গরমের সময় আসানসোল খুব বিখ্যাত। গরমে এক হচ্ছে আমসোল আর একটা হচ্ছে আসানসোল, ঠিক আছে? আমসোল গরমে মেদিনীপুর, বাঁকুড়া এদিকের মানুষজন দেখবে শোল মাছ আম দিয়ে খায়, আমসোল। এরকম দেবীর 52 পীঠের এক পীঠ হচ্ছে বর্গভীমা। দেবীর 52 পীঠ, দেবী যখন মারা যান, শিব তখন বলা হয় শিব ও রুদ্র, রক্ষক ও সংহারক, এক দেহে তার অনেক রূপ। দেবীকে কাঁধে নিয়ে শিব তাণ্ডব নৃত্য করছেন। নারায়ণ বুঝতে পারলেন, বলা হয় শ্রী বিষ্ণু, তিনি সবার মনের ভাব বুঝতে পারেন। তিনি বুঝতে পারলেন যে সতীর দেহ যতক্ষণ শিবের পিঠে থাকবে, শিবের কাছে থাকবে, শিব ততক্ষণ তাণ্ডব নৃত্য থামাবে না, যাতে সমস্ত সৃষ্টি বিনাশ হয়ে যাবে। তিনি সুদর্শনকে নির্দেশ দিলেন, তার চক্র সুদর্শন গিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলল সতীর দেহ। সতীর দেহের যে যে অঙ্গ যে যে জায়গায় পড়েছে সেখানে সেখানে স্থাপিত হলো সতীপীঠ। সেরকম একটা সতীপীঠ হচ্ছে বর্গভীমা, তমলুকে রয়েছে, দেখবে তমলুক মানে পূর্ব মেদিনীপুরের তমলুক, যেখান থেকে তোমাদের কারো কারো ঈশ্বর অভিজিৎবাবু ভোটে দাঁড়িয়েছেন, ঠিক আছে? সেখানের বিখ্যাত হচ্ছে প্রতিদিন ঠাকুরকে ভোগ দেওয়া হয় আমশোল মানে শোল মাছ। আর এটা হচ্ছে আসানসোল। আর একটা শোলের কথা শুনেছিলে, সেটা হচ্ছে আমলাশোল। সেই আসানসোলে দামোদর নদ রয়েছে, যেটাকে বলা হয় দামোদর, বাংলার দুঃখ হচ্ছে দামোদর। আসানসোলে 3টি স্থান, যেখানে বার্নপুর,
হীরাপুর এবং কুলটি, তিনটে আলাদা আলাদা জায়গা। একটা জায়গার নাম সেরকম নয়। রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের সবথেকে বড় স্টেশনের নাম যেমন রয়েছে নারায়ণ পাকুড়িয়া মুড়াইল, একটাই জায়গার নাম, একটা স্টেশনের নাম নারায়ণ পাকুড়িয়া মুড়াইল, মেছেদা থেকে পাঁশকুড়া যাওয়ার পথে পড়ে। এটা তেমন কিছু নয়, ঠিক আছে, ভোগপুরের পরে পড়ে নারায়ণ পাকুড়িয়া মুড়াইল। যাই হোক, এই তিনটে জায়গায় ইস্কোর অধীনে ইস্পাত তৈরি করা হয়। মোটামুটি প্রশ্ন আসে, ইস্কো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে আকরিক লোহা কোত্থেকে আসে? আকরিক লোহা আসে ঝাড়খণ্ডের গুয়া, যেটি মোটামুটি এই শিল্পকেন্দ্র থেকে 297.7 ধরে রাখো, কম বেশি 300 কিলোমিটার দূরবর্তী, এবং ওড়িশার ময়ূরভঞ্জ জেলা থেকে, যেটি 400 কিলোমিটার দূরবর্তী। অর্থাৎ এই কিলোমিটার নয়, মালগাড়ির মাধ্যমে লোহামাটি চলে আসে, ট্রাকের মাধ্যমে লোহামাটি আসে। কয়লা খুব সহজেই পাওয়া যায়, কারণ একটুখানি গেলেই পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লাক্ষেত্র, রানীগঞ্জ খুব উন্নত মানের কয়লা পাওয়া যায়। রানীগঞ্জ কয়লাক্ষেত্র অধিকাংশ কয়লার যোগানই পূরণ করে দেয়, আর বাকিটা আসে ঝাড়খণ্ডের ঝরিয়া ও রামনগর থেকে। সেই ঝরিয়া কথাটা ছোটবেলায় তোমরা পড়েছো, অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, সেই ঝরিয়া কথাটা পড়েছো, খেয়াল করো। লৌহ আকরিক শিল্পকেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যাঙ্গানিজ, চুনাপাথর এবং ডলোমাইট। এই ম্যাঙ্গানিজ মোটামুটি সব লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যেগুলো পূর্ব দিকে রয়েছে ভারতবর্ষে, সেগুলোতে আসবে বীরমিত্রপুর থেকে। ওড়িশার বীরমিত্রপুর খুব ম্যাঙ্গানিজ, উন্নত মানের ম্যাঙ্গানিজ এবং প্রভূত পরিমাণে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। ফলে পূর্ব ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোকে ম্যাঙ্গানিজের যোগান দেয় এই বীরমিত্রপুর। এবং গঙ্গারামপুর থেকেও চুনাপাথর আসে, বিহারের সিংভূম, ময়ূরভঞ্জ এগুলো থেকে চুনাপাথর, ডলোমাইট আসে। লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র পরিচালনার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বিদ্যুৎ। এখানে বিদ্যুতের যোগান পাই ডিভিসির জলবিদ্যুৎ থেকে, দামোদর ভ্যালি কর্পোরেশনের জলবিদ্যুৎ থেকে, এবং কারখানার নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে। লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জল। বলা হয় জলের যোগান যত বেশি হবে তত ভালো ইস্পাত তৈরি করা যাবে। এখানে স্থানীয় দামোদর নদের জল কিন্তু এই জলের যোগান পূরণ করতে সাহায্য করে। আমরা এরপরে যাব কালীমাটি। হঠাৎ করে আমরা চলে যাব কালীমাটি। কালীমাটি নামে একটি পত্রিকা এখনও বেরোয়, কল্লোলদা বোধহয় তার সম্পাদক, যাই হোক। কালীমাটি পরবর্তীকালে জামশেদজি টাটা সেখানে শিল্পকেন্দ্র স্থাপন করে, কালীমাটির চেহারাই বদলে যায়। এমনটাও হতে পারত যে সিঙ্গুরের মতো কালীমাটিতেও সর্ষে বোনা হতে পারত। সর্ষে বোনার পর হঠাৎ সেই সর্ষের বীজ থেকে আলু উৎপাদন হতে পারত। সিঙ্গুরের কি অদ্ভুত, সিঙ্গুরের কি লীলা, সর্ষে ছড়ানো হয়, সিঙ্গুরে কারখানা ভাঙার পর সর্ষে ছড়ানো হয়, 3 মাস পরে সরকারি রিপোর্ট বলছে যে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়েছে, সর্ষে ছড়ানোর পর আলু পাওয়া গেছে, সেরকম হতে পারত। কিন্তু তৎকালীন সরকার সেটা চায়নি। কালীমাটির নতুন নামই হয়ে যায় জামশেদপুর, জামশেদজি টাটার নামে। এবং পরবর্তীতে টাটারা এতটাই এই জায়গাটিকে ডেভেলপ করে দেন এবং টাটাদের এতটাই এখানে টাটাদের প্রভাবে জায়গাটার এমন পরিবর্তন এবং নতুন রূপ পেয়ে যায় যে নাম হয়ে যায় টাটানগর। এখন এটার নাম হয় এখন এটার নাম টাটানগর। এখানে যে কারখানাটি রয়েছে সেটির নাম টিসকো। আমরা বলি না টাটা টিসকন, রড স্টিল কিসের না টিএমটি বার ব্যবহার করি আমরা বাড়ি তৈরির সময়, টাটা টিসকন, TISCON, ঠিক আছে, সেটা টিসকো থেকে আসে। কোথায়? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটি ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে আমরা অনেক সময় বলি না ঝাড়খণ্ডওয়া, কে বলিস ঝাড়খণ্ডওয়া? যাই হোক, ঝাড়খণ্ডের সিংভূম বলে একটি জেলা আছে। মানভূম, সিংভূম এগুলো বাঙালি অধ্যুষিত ছিল একটা সময়। পরবর্তীকালে যখন ভাগ হয়ে গেল এবং বাঙালিরা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে চলে এলো এবং ঝাড়খণ্ড জেলার একটা অংশ, মানে পূর্বতন বিহার রাজ্যের একটি অংশ, ঝাড়খণ্ড রাজ্যের একটি পূর্বতন বিহার রাজ্যের একটি কেটে নেওয়া অংশ পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলা হিসেবে যুক্ত হয়ে গেল। এই ঝাড়খণ্ডের সিংভূম জেলায় সুবর্ণরেখা এবং খারকাই নদী দুটি মিলিত হয়েছে, আর সেই সঙ্গমস্থলে, মিলনস্থলে গড়ে উঠেছে টিসকোর কারখানাটি। আকরিক লোহা টিসকোতে অনেকগুলো খনি জায়গা থেকে আসে। ওড়িশার গুরুমহিষানি থেকে আসে, বাদাম পাহাড় থেকে আসে, বোনাই থেকে আসে, কেওনঝড় থেকে আসে, ময়ূরভঞ্জ থেকে আসে, ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি থেকে আসে,
আবার ওই সিংভূম জেলার গুয়াতে, মানে ঝাড়খণ্ডের গুয়াতে যেহেতু আকরিক লোহা পাওয়া যায়, সেটাও কিন্তু এই টিস্কোতেই আসে। কয়লা আসে ঝরিয়া কয়লা খনি থেকে। চুনাপাথর এবং ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, আমি কি বলেছি, পূর্ব ভারতের প্রায় সবগুলোতেই, ওড়িশার বীরমিত্রপুর ও গঙ্গাপুর থেকে আসবে, তাই আসে। কারখানার নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেখান থেকে বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যায়। এছাড়া স্থানীয় সুবর্ণরেখা এবং খারকাই নদীর জলের যোগানে ঘাটতি হতে দেয় না। এরপর আমরা রাউরকেল্লাতে যাব, যেটি ওড়িশার সুন্দরগড় জেলায় অবস্থিত। একটা সময় ছিল হরনাথ চক্রবর্তী সিনেমা বানাতেন। মিঠুন তার হিরো ছিল। প্রত্যেকটা সিনেমায় গণ্ডগোলে জায়গার নাম হতো সুন্দরগড়। সেখানে মিঠুন যেত, গিয়ে বছরে এক আধবার আসে বলে হুঙ্কার দিত, দিয়ে সব সমস্যার সমাধান করত, ভিলেনকে পেটাতো, চলে আসতো। সুন্দরগড়, সুন্দরপুর এরম হতো। কাজেই সুন্দরগড় জায়গাটা মনে রাখতে তোমাদের খুব একটা অসুবিধা হবে না। ওড়িশার সুন্দরগড় জেলায় ব্রাহ্মণী নদীর তীরে এই রাউরকেল্লা শিল্পাঞ্চলটি অবস্থিত। রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত। 1956 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে জার্মানির ক্রফস ডেমাগ কোম্পানির সাহায্যে এই কারখানাটি স্থাপন করা হয়। এখানে আকরিক লোহার যোগান আসে ওড়িশার বোনাই থেকে, কেওনঝড় থেকে, ময়ূরভঞ্জ থেকে, বারোসুয়া থেকে। কয়লা নেয় 3টে রাজ্য থেকে, ঝাড়খণ্ড থেকেও নেয়, পশ্চিমবঙ্গ থেকেও নেয়, ওড়িশা থেকেও নেয়। ঝাড়খণ্ডের ঝরিয়া, অত কয়লা তো টিস্কো একা নিতে পারবে না। পশ্চিমবঙ্গের রানীগঞ্জ থেকে এবং ওড়িশার তালচের থেকেও কয়লা নেওয়া হয়। চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, ওড়িশার বীরমিত্রপুর থেকে চুনাপাথর এবং ডলোমাইট নেয়। যেমনটা বললাম, কালাহান্ডি ম্যাঙ্গানিজ নেওয়া হয়, কালাহান্ডি থেকেও ম্যাঙ্গানিজ নেয়। যাই হোক, এখানে হীরাকুদ ড্যাম কোন নদীর ওপর অবস্থিত তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। সেই হীরাকুদ, গোয়ালিনীর নাম হচ্ছে হীরা। রাজবাড়িতে প্রতিদিন দুধ দিতে যায় সে। এমনই একদিন রাজবাড়িতে দুধ দিতে গেল, ফেরার পথে একটু দেরি হয়ে গেল, তার সঙ্গীরা চলে গেল। ফিরে আসছিলেন তিনি যখন, অন্ধকার রাস্তা, প্রচণ্ড ঝড় বৃষ্টি, কিন্তু বাড়িতে তার রাখা আছে ছোট্ট শিশুটা আর একটা ছোট্ট বাছুর। মহানদীর বাঁধ টপকে সাঁতরে তিনি নাকি পেরিয়ে গেলেন এবং ওই উত্তাল ঢেউ পেরিয়ে তিনি নিজের শিশুর কাছে পৌঁছে গেলেন এবং তাকে দুধ খাওয়ালেন। বাঁধের নাম হয়ে গেল সেই কারণেই নাকি হীরাকুঁদ বাঁধ তৈরি করা হলো, বাঁধের নাম হলো হীরাকুঁদ। এখানে ব্রাহ্মণী নদী রয়েছে, দক্ষিণ কোয়েল নদী রয়েছে এবং মন্দিরা বাঁধ রয়েছে। ঠিক আছে, এইগুলো থেকে মন্দিরা ড্যাম, সেখান থেকেও জল সংগ্রহ করা হয়, বুঝলে। একটা সময় গল্প শুনছিলাম, এই মন্দিরা বাঁধ, এই জায়গাটা নাকি এতটাই সুন্দর ছিল, এই মন্দিরা বাঁধের কাছে কোনো এক বাংলা সিনেমার পরিচালক ঘুরতে গিয়ে বাংলা সিনেমাই বানিয়ে ফেলেছিলেন মন্দিরা নামে। সেখানে আবার সেই সব লাল পাথরই তো চুনি হতে পারে না, গানও লিখে ফেলেছিলেন ওখানে লাল পাথর দেখে। যাই হোক, এরপর ভিলাই বলে একটি শিল্পকেন্দ্র রয়েছে, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, যেটি ছত্তিশগড়ের দ্রুগ বলে একটি জায়গায় রয়েছে। আমি তোমাদের সবসময় বলি যে পারলে একবার দ্রুগ ঘুরে আসবে। মুম্বাই যাওয়ার পথে পড়বে দ্রুগ, কি অপূর্ব স্টেশনটি, এবং আশপাশের যে পাহাড় জঙ্গল, সত্যিই তোমাকে ওখানে আটকে রেখে দেবে। 1960 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল তখন, বুঝতেই পারছো, 56 থেকে 61। পূর্বতন সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ভিলাইতে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র প্রতিষ্ঠিত হলো। যদি মোট উৎপাদনই আমাদের বিচার্য হয়, তাহলে এটি এশিয়ার তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আর ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাও বটে। ছত্তিশগড়ের দল্লি রাজহারা, এই দল্লি রাজহারা শিল্পাঞ্চল, মানে দল্লি রাজহারা, এটি ভিলাই শিল্পাঞ্চলের মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কয়লা আসে স্থানীয় কোরবা অঞ্চল থেকে, ঝরিয়া ও রানীগঞ্জ থেকে। চুনাপাথর, ডলোমাইট ও ম্যাঙ্গানিজ আসে, চুনাপাথর আসে স্থানীয় নন্দিনী অঞ্চল থেকে, যেটা মাত্র 19 কিলোমিটার দূরবর্তী।
ডলোমাইট পাওয়া যায় এখানে ভানোয়ার থেকে আসে, কাসন্দি থেকে আসে, পারশোদা থেকে আসে, খৈরি, রামতলা, হার্ডি, ভাটপাড়া, পাটপাড়া থেকে। ম্যাঙ্গানিজ আসবে বালাঘাট এবং ভান্ডারা থেকে। কারখানাটির নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়া কোরবাতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটার অতিরিক্ত যে বিদ্যুৎ সেটি এই কারখানা ব্যবহার করে। এখানে একটা জলাধার রয়েছে, তুন্ডুলা জলাধার। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অত্যন্ত বিখ্যাত হচ্ছে এই তুন্ডুলা জলাধার। এখান থেকে জল নেওয়া হয়। তাহলে যদি ভিলাই শিল্পকেন্দ্রের জল কোথা থেকে আসে বলে, সেটা অবশ্যই তোমরা লিখবে তুন্ডুলা জলাধার। আমরা দুর্গাপুরে যাব না কেন? দুর্গাপুর পশ্চিমবঙ্গের প্রাণের শহর। দুর্গাপুর পশ্চিমবঙ্গের অন্যতম প্রাণের শহর। আমরা দুর্গাপুরে যাব পশ্চিম বর্ধমান জেলায়, তবে গ্রীষ্মকালে নয়। দামোদর নদের এক তীরে আমরা দেখতে পাবো আসানসোল, আবার কিছুটা পরেই দুর্গাপুর দেখতে পাবো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে ব্রিটিশদের সহায়তায় এখানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র স্থাপিত হলো। লৌহ আকরিক নেওয়া হচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে। গুরু মহিষানির একটা লৌহ খনি আছে, ওড়িশার গুরু মহিষানি বলা হয়। গুরু মহিষানি বাদাম পাহাড় তোমরা তো জানো। সেখানে বোলানি বলে একটি লৌহ খনি আছে। বোলানি লৌহ খনি থেকে লৌহ আসে, ঝাড়খণ্ডের সিংভূম থেকে লৌহ আসে। কয়লা স্থানীয় রানীগঞ্জ কয়লা ক্ষেত্রের কয়লাই কে ব্যবহার করে, তারপর অন্য জায়গার কয়লা আর ওর প্রয়োজন কি আছে। চুনা পাথর আসবে বলেছি যেমনটা পূর্ব ভারত, বীরমিত্রপুর এবং হাতিবাড়ি থেকে। ডলোমাইটও আসবে তাই ওই জায়গা থেকে। ম্যাঙ্গানিজ আসবে ওড়িশার বোনাই থেকে। কারখানার নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়া দামোদর উপত্যকা পরিকল্পনা, ডিভিসির যে জলবিদ্যুৎ হাইডেল পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকেও প্রচুর বিদ্যুৎ নেয়। দামোদর নদ থেকে জল নেয়। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড় অঞ্চল, রুড় অফ ইন্ডিয়া, ভারতের রুড় অঞ্চল। বোকারো ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত এটি। দামোদর নদের তীরে অবস্থিত এটিও। তাহলে দেখছো দামোদর নদকে কেন্দ্র করে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, সেটা কিন্তু অন্য কোনো নদীতে অত গড়ে ওঠেনি। তোমাদের জন্য প্রশ্ন হলো, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো একটু খেয়াল করো, করে বলো দামোদর নদকে কেন্দ্র করে ঠিক কতগুলো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। 1972 সাল, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো পর বছর। 1972 সালে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায়, বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় নির্মাণ হলো বোকারো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। উৎপাদন ক্ষমতার দিক যদি বিচার করি, এটি ভারতের বৃহত্তম এবং মোট উৎপাদনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। এর মাত্র 32 কিলোমিটার দূরে কিরিবুরু অঞ্চল রয়েছে। কিরিবুরু তোমরা পড়োনি? বিভূতিভূষণ, সেখানে কিরিবুরু জঙ্গলের যে কি অসাধারণ বর্ণনা। থোকা থোকা ফুল ফুটে আছে, কোনো এক জংলি ফুল, তার অসাধারণ গন্ধে ম করছে চারদিক। আকাশে চাঁদ উঠেছে, রাতের আকাশ ওই থোকা থোকা জংলি ফুলের গন্ধে ভরিয়ে দিচ্ছে চারপাশটা। মাঝে মাঝে জংলি পশুর দু একটা আওয়াজ। তা সত্ত্বেও বড় অদ্ভুত সুন্দর সে জঙ্গল, সে পাহাড়। সেই কিরিবুরু অঞ্চলে মেঘ তাবুরু বলে একটি খনি রয়েছে। বলা হয় জঙ্গলের বুকের থেকে তুলে আনা খনি হচ্ছে মেঘতাবুরু। সেই মেঘতাবুরু খনি থেকে আকরিক লোহা নেওয়া হয়। ময়ূরভঞ্জ এবং সিংভূম জেলা থেকে আকরিক লোহা আসে। কয়লা এখানে স্থানীয়ভাবেই পাওয়া যায়। চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ। চুনাপাথর ভবনাথপুর ও ডাল্টনগঞ্জ থেকে আসে। ম্যাঙ্গানিজ আসে ছত্তিশগড়ের বিলাসপুরের কাছে রয়েছে হিরি অঞ্চল। ডলোমাইটও এই হিরি অঞ্চল থেকেই আসে। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির জলবিদ্যুৎ ব্যবহার করে এরা। খুব সস্তা, জলবিদ্যুৎ সস্তা হয়, তাই জন্য ব্যবহার করে। এবং বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্রের তাপবিদ্যুৎও ব্যবহার করে। দামোদর নদের ওপর নির্মিত ডিভিসির একটি গুরুত্বপূর্ণ বাঁধ হচ্ছে তেনুঘাট ড্যাম, তেনুঘাট বাঁধ। এই তেনুঘাট বাঁধের জল ব্যবহার করে এই শিল্পকেন্দ্রটিকে বিস্তার লাভ করানো হয়। ভদ্রাবতীতে এম বিশ্বেশ্বরাইয়া, যাকে বলা হয়, যার নামে ভারতবর্ষে ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয় বিশ্বেশ্বরাইয়ার জন্মদিনে,
এম বিশ্বেশ্বরাইয়া, যিনি প্ল্যান্ড ইকোনমি ইন ইন্ডিয়া বইটি লিখেছিলেন। যদিও সেখানে ভারতবর্ষে অর্থনীতির কোনো রূপরেখা তিনি দিতে পারেননি, সোভিয়েত রাশিয়ায় কী কী হয়েছে সেটা বর্ণনা করেই তিনি প্ল্যান্ড ইকোনমি ইন ইন্ডিয়া বইটি লিখেছিলেন। সেই এম বিশ্বেশ্বরাইয়ার নামে বিশ্বেশ্বরাইয়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড বলে একটি কারখানা স্থাপিত হয়েছে কর্ণাটক রাজ্যের ভদ্রা নদীর তীরে, ভদ্রাবতী। মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত বাবা বুদান পাহাড়ের কেমানগুন্ডি খনি রয়েছে, কেমানগুন্ডি খনি, সেখান থেকে আকরিক লোহা আসে। এই অঞ্চলে কয়লা পাওয়া যায় না, তাই শিমোগা এবং কাদুর বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠের কাঠকয়লার সাহায্যে কোক কয়লার অভাব মেটানো হয়। কাঠকয়লা থেকে কিভাবে কোক তৈরি হয় সেই পদ্ধতি যদি তোমাদের জানা থাকে বা আমাকে বলবে, যদি না জানা থাকে বলবে, তাহলেও বলে দেব। চুনাপাথর আসে ভাড্ডিগুড্ডা থেকে, যেটা মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত। ম্যাঙ্গানিজ ও ডলোমাইট আসে শিমোগা এবং চিত্রদুর্গ থেকে। বিদ্যুৎ এখানে বেশ বিদ্যুতের কোনো অভাব নেই দক্ষিণ ভারতে। মৃত্যুর জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে, শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে, সিমনা জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে, যোগ জলবিদ্যুৎ প্রকল্প বা গোরসাপ্পা জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে। এবং এখানে এই ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে ভদ্রা নদীর জল ব্যবহার করা হয়। বিশাখাপত্তনমও কিন্তু বিশাখাপত্তনমে অবস্থিত ভারতের সর্বাধুনিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, যেটা অতি সম্প্রতি অর্থাৎ 1992 সাল থেকে উৎপাদন শুরু করা হয়েছে। হ্যাঁ, উইদাউট অক্সিজেন সেটাকে বারণ করা হয়, বলে দিচ্ছি পদ্ধতি। 1992 সাল থেকে উৎপাদন শুরু করা হয়েছে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটিকে। এবং বিশাখাপত্তনমে কিন্তু ভারতবর্ষের বৃহত্তম কম্পিউটার নিয়ন্ত্রিত ব্লাস্ট ফার্নেস অবস্থিত। ব্লাস্ট ফার্নেস হচ্ছে সেই চুল্লি যেখানে লোহা গলানো হয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত তুঙ্গভদ্রা নদীর তীরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল, খাম্মাম এবং কৃষ্ণা জেলা থেকে লোহা আকরিক আসে। চুনাপাথর আসে আদিলাবাদ, গুন্টুর, হায়দ্রাবাদ এবং কুর্নুল জেলা থেকে। এই কুর্নুল এবং গুন্টুর এই জেলা দুটো মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের মিডিওকার বা লোয়ার মিডিওকার ছেলেদের কাছে খুব পপুলার, কারণ এখানে পরীক্ষা না দিয়ে বিএডের সার্টিফিকেট পাওয়া যায়। বিএড করতে চলে যায় ছেলেমেয়েরা, গিয়ে ভুল ভাল সার্টিফিকেট সমস্ত নিয়ে চলে আসে, বাবা মার টাকা পয়সাগুলো নষ্ট করে। ম্যাঙ্গানিজ এবং ডলোমাইট আসে শ্রীকাকুলাম জেলা থেকে। এখানে তুঙ্গভদ্রা জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং জল আসে স্থানীয় তুঙ্গভদ্রা জলাধার থেকে। ভারতবর্ষের নতুন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোর মধ্যে সালেম খুবই গুরুত্বপূর্ণ। সালেম তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত নির্মাণের কারখানা। এখানের আকরিক লোহা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ কোত্থেকে আসবে? সবগুলোই মোটামুটি সালেমেই অবস্থিত, কিছুটা তিরুচিরাপল্লী, ত্রিচি থেকেও আসে। এখানে তিরুচিরাপল্লী বা ত্রিচিতে একটি ইউনিভার্সিটি আছে, শস্ত্র ইউনিভার্সিটি, অত্যন্ত পুরনো এবং অত্যন্ত ভালো একটি ইউনিভার্সিটি, একদম অন্ধ্রপ্রদেশের কুর্নুল। যাই হোক, বিদ্যুৎ আসে এখানে নেভেলি জলবিদ্যুৎ প্রকল্প থেকে এবং মেত্তুর বাঁধের জলবিদ্যুৎ ব্যবহার করা হয়। এখানে স্থানীয় তামিলনাড়ু রাজ্যের স্ট্যানলি জলাধার খুব বিখ্যাত, স্ট্যানলি জলাধারের জল ব্যবহার করা হয়। হসপেট ভারতের নূতন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম, যেটি কর্ণাটক রাজ্যে তুঙ্গভদ্রা জলাধারের নিকট অবস্থিত। আকরিক লোহা যেহেতু হসপেটে পাওয়া যায়, চিকমাগালুর থেকে পাওয়া যায়। চিকমাগালুরে কফির গবেষণাগার আছে, তোমরা জানো কর্ণাটক রাজ্যের চিকমাগালুরে কফির গবেষণাগার আছে। টুঙ্কুর এবং বিজাপুর জেলা থেকেও লৌহ আকরিক আসে। এছাড়া আদিলাবাদ, গুন্টুর, হায়দ্রাবাদ, কুর্নুল এগুলো থেকে চুনাপাথর আসে। শ্রীকাকুলাম থেকে ম্যাঙ্গানিজ আসে। তুঙ্গভদ্রা জলবিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ এবং জল, তুঙ্গভদ্রা জলাধার জলের যোগান দেয়। দৈতারি ভারতবর্ষের নূতন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। কেন? এটি ওড়িশার পারাদ্বীপে অবস্থিত। হলদিয়া বন্দর থেকেও প্রচুর লোহামাটি আসে, যেটা ওড়িশার পারাদ্বীপে এই দৈতারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে যায়। এখানে ময়ূরভঞ্জ এবং কেওনঝড় এই দুটো জায়গা থেকে আকরিক লোহা আসে। তালচের, ঝরিয়া, রানীগঞ্জ থেকে কয়লা আসে। গাংপুর থেকে চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ আসে। বিদ্যুৎ হচ্ছে মহানদী জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ এবং মহানদী নদীর জল এখানে ব্যবহার করা হয়। তো আজকে এ পর্যন্তই। কারো যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলো। আমরা জাস্ট 10 to 15 মিনিটসের একটা গ্যাপ নেব, 10 মিনিটসের গ্যাপ নেব, 10 to 12 মিনিটসের, তারপরেই কিন্তু
আজকে জেনারেল সায়েন্স ওয়ান লাইনার যেটা পড়ার কথা সেটা পড়ে ফেলবো। কারো কোনো অসুবিধা থাকলে বলো। থ্যাংক ইউ। পরের দিন অফলাইনে আমি এটারও একটা পরীক্ষা নেব, সোমা পড়ে আসবি। থ্যাংক ইউ অল, শেষ করলাম এখানে, ধন্যবাদ।